আজ আমার বাবার জন্মদিন। জন্মদিনের দিন সবাই সেজেগুজে কেক কেটে উদযাপন করলেও বাবা সাধারণত সেই কাজ থেকে বিরত থাকে। প্রতিটা বাড়ির বাবারা মনে হয় এমনটাই হয়। আজ বাড়ির সবাই মিলে বাবাকে পাকড়াও করে জন্মদিন পালন করছি আমরা। আজকে তোমার জন্মদিন তো? হ্যাঁ, আমার জন্মদিনে একটা কাজ করো, এই বছরের জন্মদিনে আমাকে কাছাকাছি কোনো একটা রাজবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এটাই আমার জন্মদিনের বেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ আইডিয়া কিন্তু। এই দিদি চ চ চ চ চ। কোথায় যাবি বলতো? ঝাড়গ্রাম রাজবাড়ি? না না, ঝাড়গ্রাম না। তাহলে মহিষাদলে চল না রে। আরে এগুলো সবাই খুব যায়, অন্য কিছু যদি একটু নতুন। চিল্কি রাজবাড়ি চল, চিল্কি রাজবাড়ি পুরুলিয়ায়। পুরুলিয়া চিল্কি রাজবাড়ি চল। এটা শোনা হলে কেমন হয়? খুব একটা দূরও নয়। কি আলোচনা চলছে? কি আলোচনা চলছে? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আরে দাদা বলছে জন্মদিনে কোনো একটা রাজবাড়িতে গিয়ে সেলিব্রেট করব। একটা দিন থাকবো, হইচই করব, সবাই মিলে গল্প করব, খাওয়া দাওয়া করবো, বিন্দাস ঘুরবো। রাজবাড়ি রাজবাড়ি দারুণ হবে, দারুণ রাজবাড়ি। আরে নতুন কোথাও যাই চলো। হ্যাঁ আমিও সেটাই বলছি যে আমরা যেগুলো বলছি সেগুলো সবাই মানে খুব কমন, একটা কিছু অন্যরকম। পাচেতগড় যাই চলো। পাচেতগড়, হ্যাঁ, সেটা কোথায় গো? সেটা কোথায়? পাচেতগড়টা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, দারুণ জায়গা। আরে তোমাদের ওইদিকে তাহলে? চলো সবাই মিলে। আমাদের বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত শত ইতিহাস। তেমনই এক ইতিহাসের সাক্ষী পচেটগড় রাজবাড়ি। কথিত আছে একসময় এই অঞ্চলে ছিল ঘন জঙ্গল। পার্শ্ববর্তী অঞ্চল উড়িষ্যা থেকে এক জমিদার সঙ্গী সাথী নিয়ে এখানে শিকার করতে আসেন। তিনি হঠাৎ লক্ষ্য করেন জঙ্গলের একটি স্থানে বেশ কিছু গাভীর দল দুগ্ধ নিঃসরণ করছে। তা দেখে জমিদারের সন্দেহ হওয়ায় তিনি জায়গাটি খনন করতে বলেন। খননের সময় মাটি খুঁড়ে বেরিয়ে আসে স্বয়ম্ভু, কিন্তু কোদালের আঘাতে স্বয়ম্ভুর কিছুটা অংশ ভেঙে যায়। তখন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের বিধান মেনে এখানে 5টি শিবলিঙ্গ স্থাপিত হয়, যার থেকেই জায়গাটির নাম হয় পচেটগড়, এবং এরপরই এখানে বসতি গড়ে ওঠে। সেই পচেটগড় রাজবাড়ির অভিজ্ঞতা নিতে আমরা সকাল সকাল বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। উত্তরপাড়া থেকে পচেটগড়ের দূরত্ব 157 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। তবে বালিচকে বর্তমানে রেল ব্রিজের কাজ চলায় আমরা খড়গপুরের দিক দিয়ে ঘুরে যাব। বাড়ির সবাই মিলে বেড়াতে যাচ্ছি, তাই গল্প, আড্ডা, কবিতা, নাচ গানে যে জমে যাবে তার বলতে তারই মহড়া চলছে গাড়িতে। কর্মযোগে তার সাথে এক হয়ে কর্ম। আমরা কোলাঘাটে পৌঁছে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। কালকের প্ল্যান মোতাবেক আজকে আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, যেরকম হুজুগ উঠেছে অমনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া। আর বেরিয়ে পড়ে প্রথমেই আমরা থেমেছি ব্রেকফাস্ট করতে কোলাঘাটে। এত মানুষজন মিলে বেরিয়েছি, প্রত্যেকের চয়েস আলাদা আলাদা, তাই ব্রেকফাস্টে হরেক রকম জিনিস অর্ডার করা হয়েছে। এখন ব্রেকফাস্টটা আসলে বুঝতে পারবেন কত রকম অর্ডার দেওয়া হয়েছে। খাবার আস্তে আস্তে চলুন এবারে আমাদের টিমের সদস্যদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এবারে আমাদের টিমে আছে আমার কাকাই ছোট মা আর আমার মিষ্টি বোন রিয়া, আমার মা, আমার বাবা অভিব্রত, আর আমাদের 2 সারথি রঞ্জিতা ও রাজেশ।
ব্রেকফাস্ট ডান, এখন পেট ভর্তি, এবার আবার অনেকটা এগোতে হবে। তো আমরা আর অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তুললাম, এখন আমরা আবার এগিয়ে যাব গন্তব্যের দিকে, সেটাও অনেকক্ষণের জার্নি। তার আগে পেট ভরে গেছে, মনও খুশি। ব্রেকফাস্টের পর আবার আমাদের যাত্রা শুরু হলো। প্রতিটা রোড ট্রিপের মতো এখানেও যাত্রা শুরুর দিকটা সকলের চরম এক্সাইটমেন্ট থাকলেও যাত্রা শুরুর কিছুটা পরেই সকলের অবস্থা হয় এরকম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया। পাবলিক ট্রান্সপোর্টে পঞ্চিটগড় আসতে হলে ট্রেন বা বাসে কাঁথি চলে আসুন, সেখান থেকে গাড়িতে পঞ্চিটগড়, ভাড়া পড়বে 1200 টাকা। এটা হলো ডেবরা থেকে পটাশপুর যাওয়ার পথ। এ পথেই পড়ে পঁচেট মোড়। হাওড়া থেকে পটাশপুর শোলপাট্টার বাসে এলে পঁচেট মোড়ে নেমে সেখান থেকে টোটোতে পঞ্চিটগড় রাজবাড়ি। হাওড়া থেকে মোট খরচ হয় 200 টাকা মতো। বাড়ির সকলে মিলে আমরা এখন এসে পৌঁছে গেছি পঞ্চিটগড় রাজবাড়ি। এই যে আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এন্ট্রান্স। তো চলুন ভেতরে যাওয়া যায়। ভীষণ সুন্দর করে বরণ করে নিলেন ওনারা। এত সুন্দর অভ্যর্থনা পেয়ে প্রথমেই তো মনটা ভরে গেল। এবার বাকিটা ঘুরে ঘুরে দেখবো কেমন লাগে পুরো জায়গাটা। এখানে যে থাকার ঘরগুলো, সেগুলো কিন্তু একদম আগেকার মতন, মানে দেখুন ওপরটায় সেই কড়িবর্গা যেরকম ছিল সেই রকম এখনও রয়েছে। তবে ঘরগুলোর ওই যে পুরনো স্ট্রাকচার, সেটাকে বজায় রেখেই ঘরগুলির আধুনিকরণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রয়েছে ঘরে টিভি, ঘরে এসি রয়েছে। আর তার সাথে কিন্তু এই যে বিছানাটা, এটার কথা বলবো, এটা সেই পুরনো আমলের পালঙ্কের মতনই, পালঙ্কই রাখা রয়েছে। আর টয়লেটটাও একবার দেখে নি চল। টয়লেটগুলো বেশ বড় এবং তার মধ্যেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড এবং গিজার, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানেও সেই পুরনো আমলের একটা ছোঁয়া রয়েই গেছে, এই সিলিংটা দেখলে বুঝতে পারবে। তার উপরেই নতুন করে পুরো জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। শীতের বেলা বারবার চায়ের কাপে চুমুক দিতে মন চাইছে, আর চা পর্ব সারতে তাই আমরা রুমের বাইরেই এই যে সুন্দর বসার জায়গাটা রয়েছে সেখানে সবাই জমা হয়েছি। এখানেই চা পর্ব আর তার সাথে জমিয়ে আড্ডা চলছে। আমরা যেরকম রয়েছি নিচের রুমে, নিচে টোটাল 4টে রুম রয়েছে, ডাবল বেডেড রুম। সেরকম ওপরেও থাকার বন্দোবস্ত রয়েছে। আমার সামনেই যে রুমটা রয়েছে এটাও একটা ডাবল বেডেড রুম, এটা কিন্তু দোতলায়। বা এই জায়গাটা দেখুন, এটাও তো বেশ সুন্দর, অনেকটা বড় জায়গা। বেশ পরিবারের সবাই মিলে অনেকে যদি একটা বড় টিম আসি আমরা, তাহলে এইরকম একটা বড় জায়গায় সন্ধ্যের আড্ডাটা কীরকম হবে ভাবুন। আমরাও এবারে বাড়ির সবাই মিলে এসেছি, বেশ বড় সড়োই টিম আছে, সন্ধ্যের আড্ডাটা এখানেই দেবো ভাবছি। মেজাজটাই তো আসল রাজা।
পচেটগড় রাজবাড়ি। এখানে আমরা ডাইনিং হলে এখন পৌঁছেছি লাঞ্চ করার জন্য এবং পরিবেশন থেকে খাবারের পদ সব কিছুতেই রয়েছে রাজকীয় ছোঁয়া, রাজবাড়ি বলে কথা। দেখতেই পাচ্ছেন কাঁসার থালায় সমস্ত খাবার পরিবেশিত হয়েছে। মেনুর প্রসঙ্গে যদি আসি, একদম উচ্ছে থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকমের ভাজা, তরকারি, ডাল এগুলো তো রয়েইছে। আর ননভেজে রয়েছে পাবদা মাছ এবং কাতলা মাছ। পাবদা কিন্তু একটা নয় দুটো। আর চাটনি এসে অলরেডি হাজির, দই মিষ্টি আসা এখনো বাকি। লাঞ্চ সেরে আমরা রাজবাড়িটা ঘুরে দেখতে লাগলাম। এই সদরদৌড়ি দিয়েই রাজা হাতির পিঠে করে প্রবেশ করতেন। আর এখানেই বিচার সভা চলতো। আর ঠিক পিছনেই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সঙ্গীত কলেজ ছিল। যদু ভট্টের মতন গুণী মানুষ এখানে এসেছিলেন। এই এস্টেটের ম্যানেজার বাবু আমাদের সব জায়গাগুলো ঘুরে দেখাতে লাগলেন। ওনার বাবার নাম ছিলেন চৌধুরী কিশোর নন্দন দাস মহাপাত্র, আর উনি ছিলেন কিশোর নন্দনের দত্তক পুত্র চৌধুরী গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র। এই চৌধুরী গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র বাড়ি ছিল উড়িষ্যাতে। তখন বাংলা, বিহার, উড়িষ্যা একটাই রাজ্য ছিল। ওইখান থেকে ওনারাই এখানে এসছেন। পচেটগড় ছিল তৎকালীন সঙ্গীত চর্চার পীঠস্থান। পাঞ্জাব ঘরানার উস্তাদ ফকির বক্স, গয়া ঘরানার কানাইলাল ধেরি, পণ্ডিত কাশীনাথ মিশ্র, মৈহার ঘরানার হলকুরাম ভট্ট, বিষ্ণুপুর ঘরানার যদু ভট্ট সহ বিভিন্ন গুণী মানুষের আনাগোনা ছিল এই রাজবাড়িতে। এখনো এখানকার পুরনো মানুষজনদের মধ্যে তার প্রভাব বিদ্যমান। পামাগারে সাধা পাধা মাধা মানি রে পামাগারে যদু ভট্ট। থাকতেন। আচ্ছা, গান বাজনা সেখানে করতেন, এইখানটায় উনি থাকতেন। আচ্ছা, বেশ। ঝুলন মন্দির, মানে 1 মাস ধরে ওখানে ঝুলন হতো। আচ্ছা, রাধা মাধবের এইখানে কিশোরাই জুল 1 মাস ধরে ঝুলন হতো। এখন ওই টাইমটা মানে সময়টাকে কমিয়ে দিয়ে 3 দিন করা হয়। ওইখানটায় ঝুলন হয়, 1 মাস ধরে ঠাকুর যাতায়াত করতেন, সেইখানেই দুর্গা পুজোই হয়। হ্যাঁ, আর ওই যে দেখছেন খড়ের চালা বাড়ি, মাটির দেওয়াল, যে পুরোটাই চুনসুলকির বাড়ির। কেন এটা মানে মাটি খড়ের চালাটা হলো শুনুন। প্রথমে তখন রাজারা এখানে বাড়ি করেন, তখন কিন্তু মাটির বাড়ি করেছিলেন। পেছনটা ভগ্ন অবস্থা হয়ে গেছে। ওইটা তখন সদর ছিল, এইটা তখন সদর ছিল, বারবাড়ি। সেইটাকে এখন সেই ঢাঁচটাকে রাখা আছে। অরিজিনালি যে মাটির বাড়ি যেটা যখন করেছিলেন সেটা নেই, নষ্ট হয়ে গেছে। প্রসঙ্গত বলি, এই রাজবাড়িতে 2 শরিকের 2টি ভিন্ন থাকার ব্যবস্থা রয়েছে। আমরা যে অংশটিতে আছি সেদিকটার জনসংযোগের দায়িত্বে নেচার স্টে, যাদের লালগঞ্জ, যমুনাশোল, হাতিবাড়ি, কানাইচট্টতেও থাকার ব্যবস্থা রয়েছে। আরেক শরিকের অংশ রাজবাড়ির অন্যদিকে আছে, যার ভিডিও এখানে দেখানো নেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিশোরাই জিউয়ের মন্দিরে এবং খুব সুন্দর প্রতিমা দর্শন হলো। আর একটু বাদে সন্ধ্যের সময়, সন্ধ্যে 6টা নাগাদ খুব সুন্দর সন্ধ্যারতি হয় বলে শুনেছি। সেই সময়তে আবার আমরা এই কিশোরাই জিউয়ের মন্দিরে আসবো।
আমরা এখন রয়েছি পঞ্চেশ্বর জিউ মন্দিরে। এই পঞ্চেশ্বর জিউ মন্দির, চারদিকে 4টি শিবলিঙ্গ এবং মাঝখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ, সব মিলিয়ে মোট 5টি। তাই জন্য এই মন্দিরের নাম পঞ্চেশ্বর জিউ মন্দির এবং সেই নাম থেকেই জায়গার নাম পচেটগড়। এখানে পঞ্চেশ্বর জিউয়ের মন্দির লাগোয়া আরেকটি মন্দির আছে আড়গড়া গ্রামে। ওইখানে পুকুর খনন করেছিল, ওই পুকুর খনন করতে করতে ওনাকে পাওয়া যায়, সেইখান থেকে নিয়ে এসে ওনাকে স্থাপন করা, এখানে রাখা হয়, পুজো পদ্ধতি হ্যান ত্যান সব কিছু হয়। কিন্তু ওনার একটা নিয়ম আছে কি, উনি হচ্ছেন দুপুরে আতপ চালের অন্ন, রাত্রে রুটি রুটি এবং দুধ দিতেই হবে, বাকি তরি তরকারি তো থাকবে, ঘিয়ের রান্না সমস্ত কিছু। সিন্ধুক না, কতদিনের পুরনো হবে? এটা প্রায় 500 বছর। 500 বছর। সন্ধ্যায় রাজবাড়ি লাগোয়া মাঠে একটি হাট বসে, যেখানে কম দামে ফ্রেশ শাকসবজি কিনতে পাওয়া যায়। আমরা হাটে ঘোরাঘুরি করে সন্ধ্যারতি দেখতে এলাম। রাজবাড়ি স্থাপনের সময় থেকেই হয়ে আসছে এই সন্ধ্যারতি। মন্দিরের সাথে সেবায়তেরা বংশ পরম্পরায় যুক্ত রয়েছেন। এরপর বাকি মন্দির পরিক্রমা শুরু হলো। আমরা সবাই জমা হলাম রাজবাড়ির ডাইনিং রুমে। চা, বিস্কিট, পকোড়া সহযোগে সান্ধ্যভোজ সেরে গল্প, আড্ডা, গানে মেতে উঠলাম আমরা। মাটি ভেঙে করছে চাষ, পাথর ভেঙে কাটছে যে থাই রাতে আলো আঁধারির খেলায় সমগ্র রাজবাড়ি একেবারে ভিন্ন রূপ ধারণ করে। শত শত বছরের ইতিহাস যেন ফিস ফিস করে কথা বলে রাজবাড়ির কোনায় কোনায়। অমোঘ আকর্ষণ রয়েছে এই নিস্তব্ধতার। কিভাবে যে এখানে সময় বয়ে যায় তা বোঝাই যায় না। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই সময়তে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে ভাত বা রুটি দুরকম অপশন রয়েছে। তো আমরা নিয়েছি ভাত, সাথে ডাল, তরকারি, চিকেন আর মিষ্টিও রয়েছে শেষ পাতে। আমি তো মাংস খাই না, আপনারা জানেনই, তো আমার জন্য ডিম বা মাছ কিছু একটা আসছে। শীতের সকালের এই মিঠে রোদ্দুরটা যখন রাজবাড়ির দেওয়ালগুলোর ওপর পড়েছে আর পুরো দেওয়ালগুলো সাদা রং করা, তখন ভীষণ সুন্দর লাগছে। সোনালি রোদের আভা যখন এই সাদা রংটার ওপর পড়েছে, কি সুন্দর যে লাগছে বলে বোঝানো যাবে না। পচেটগড় রাজবাড়িতে আমরা বাড়ির সবাই মিলে এসেছিলাম, আর আজকেই আমাদের শেষ দিন, মাত্র একটা রাত্রির জন্য আসা, এবং সকালবেলাতে এসে আমরা তাই রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, যতটা এক্সপ্লোর করে যায় আর কি একদিনে করে। এরপরে আমরা বেরিয়ে পড়বো, বুঝতেই পারছেন রেডিও হয়ে গেছি, একটু বাদেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। সকালেও বাড়ির সবাই একটু নিজেদের মতো করে প্রাণ খুলে আনন্দ করলাম। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনের খুব করে দি সাজা। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে।
আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। এত বড় জায়গা জুড়ে রাজবাড়ি, সকাল সকাল রাজবাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে বেশ ভালোই খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর সবাই মিলে বসেছি একসাথে ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। ব্রেকফাস্ট করে তারপরে আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তবে এত সহজে আমরা বাড়ি ফিরছি না। বাড়ি যাওয়ার পথে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে আশেপাশে, সুন্দর সমস্ত জায়গা, সেগুলো ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো সেই জায়গাগুলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। রাজবাড়ি সংলগ্ন একটি রাসমঞ্চ ও শীতলা মন্দির আছে। এছাড়া রাজবাড়ির পিছনের দিকে বেশ কয়েকটি পুষ্করিণীও আছে। আমরা সেগুলো ঘুরে নিলাম। পঁচেটগড় রাজবাড়িতে আমাদের এক রাতের যে থাকার মেয়াদ সেটা শেষ। বাড়ির সবাই মিলে এসেছিলাম, বেশ মজায় কাটলো একটা রাত। একদম ছোট্ট একটা উইকেন্ডে বাড়ির কাছে যারা এরকম রাজবাড়িতে থাকতে চাইছেন তারা আসতেই পারেন পঁচেটগড় রাজবাড়ি, এবং এর আশেপাশে আর কি কি ঘোরার জায়গা রয়েছে সেগুলো এখন আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাড়ি ফেরার পথে আরও বেশ কিছু জায়গা ঘুরে তারপরে আমরা বাড়ি যাব। দুই মেদিনীপুরের মাটিতে বিভিন্ন সময় ঘাঁটি গেড়েছেন বিভিন্ন যুগের রাজারা। তাই দুই মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কত লুকোনো ইতিহাস। তেমনই ইতিহাসের খোঁজে আমরা যাত্রা শুরু করলাম। আমরা প্রথমেই চলে এলাম রাজা শশাঙ্কের সময় নির্মিত ষড়শঙ্কা দিঘির সামনে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এই ষড়শঙ্কার অবস্থান। কথিত আছে 7th সেঞ্চুরিতে এই দিঘি খনন করা হয়। 5000 ফুট লম্বা ও 2500 ফুট চওড়া এই দিঘি সত্যি দেখার মতোই বটে। ধরুন আপনি আপনার বাড়ির সামনে বা যাওয়ার পথে রোজ দিন লক্ষ্য করেন একটা উঁচু ঢিবি। আপনি কি জানেন এর মধ্যেও লুকিয়ে থাকতে পারে হাজার হাজার বছরের ইতিহাস? দাঁতনের মোগলমারি গ্রামে ছিল শশী সেনের ঢিবি। 2003 সালে প্রফেসর অশোক দত্তের তত্ত্বাবধানে স্থানটির খনন কার্য শুরু হয়। বেরিয়ে আসে শত শত বছরের পুরনো ইতিহাস। আমরা এখন এসে পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে মোগলমারি আর্কিওলজিক্যাল সাইটে। মোগলদের সাথে পাঠানদের যুদ্ধে প্রচুর মোগল সৈন্য এখানে মারা যান। সম্ভবত সেখান থেকেই এই গ্রামের নামকরণ হয় মোগলমারি। এখানে খনন কার্যের ফলে এই যেগুলো পাওয়া গেছে এটা প্রমাণ করে যে এখানে বৌদ্ধ বিহার আগে ছিল। খনন কার্যের ফলে যে জানা যায় এখানে মনেস্ট্রি ছিল, এবং সেই মনেস্ট্রিটা বাংলার সবথেকে বড় মনেস্ট্রি ছিল। এবং এই মনেস্ট্রির গায়ে যে কারুকার্যগুলো করা ছিল সেগুলোর জন্য প্রায় 45 ধরনের ডেকোরেটিভ ব্রিক্স ইউজ করা হয়েছিল। এছাড়াও জিপসাম, লাইমস্টোন এই সমস্ত ব্যবহার হয়েছিল ওই ডেকোরেশনগুলোর জন্য। আমাদের সামনে শুধু ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে। ভেবে দেখুন সেই সময়তে কারুকার্যগুলো কত সুন্দর ছিল, কিন্তু সবই কালের নিয়মে নষ্ট হয়ে গেছে। এবং যেহেতু এটা বৌদ্ধিস্ট মনেস্ট্রি ছিল তাই জন্য তার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন কিন্তু বুদ্ধের মূর্তি। আমাদের বাড়ির আশেপাশেই লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে এরকম কত সুন্দর সুন্দর জায়গা। সেগুলো সমস্ত এক্সপ্লোর করতে হলে দেখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগ। এই অঞ্চলে 6 থেকে 12 শতকের মধ্যে নির্মিত হয়েছিল বৌদ্ধ বিহার। এখানে একটি মিউজিয়ামও আছে যেখানে সংরক্ষিত আছে খননের ফলে প্রাপ্ত বিভিন্ন রকমের ইট, টালি, লিপি, মুদ্রা এবং তৎকালীন ব্যবহৃত পাত্র, আসবাবপত্র ইত্যাদি। মোগলমারি প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র দেখে আমরা এগিয়ে চললাম পশ্চিম মেদিনীপুরের আরেক দর্শনীয় স্থান কুরুমবেড়া ফোর্ট ঘুরে দেখতে। আমরা এখন এসে পৌঁছে গেছি কুরুমবেড়া দুর্গতে, যেটা রয়েছে গগনেশ্বর গ্রামে, এবং এই গ্রামটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। চোদ্দোশো 1438 থেকে 1469 খ্রিস্টাব্দে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা
এই কুরুম্বেরা ফোর্টটি নির্মিত হয় এবং সেই সময় সম্ভবত ঔরঙ্গজেবের শাসনকাল চলছিল। তবে অনেকে মনে করেন রাম সীতা বনবাসের সময়তেও এই জায়গাটা প্রদক্ষিণ করেছিলেন। আয়তাকার এই ফোর্টটি নির্মিত হয়েছে ঝামা পাথর দিয়ে, আর এর গঠন শৈলীতে রয়েছে উড়িষ্যা এবং মুঘল আমলের আর্কিটেকচারের ছোঁয়া। কুরুম্বেরা ফোর্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের প্রিয় রাজা হোটেলে মাটন দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে বাড়ি ফেরার পথ ধরলাম। পুরো ট্রিপটায় পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগলো। আপনারাও আমাদের পরিবারের ভার্চুয়াল সদস্য। এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মনেও যদি একটু আনন্দ দিতে পারি তবে আরও আনন্দিত হব। আফটার অল আপনার আমার তো একই পরিবার। ট্যুর প্ল্যানার ব্লগ।